এই শিরোনামটি লিখেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসি। তারা মূলত যেটি বলতে চাচ্ছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার সম্ভাবনা কমে গেছে, ফলে হরমুজ প্রণালী খুলবে না। এই কারণে অলরেডি বিশ্ববাজারে ব্যারেল প্রতি $90 পৌঁছে গেছে। জ্বালানি সংকট সহ নানা ধরনের আপনার সমস্যার সম্মুখীন বিশ্ববাসী আবার হতে যাচ্ছে। আমাদের দেশ তো আরও বেশি, আমরা কোনো ধরনের প্রস্তুতি নেই। মাঝে মধ্যে যখন স্বাভাবিক হয়, প্রচুর পরিমাণে মজুত করে কিনা বাংলাদেশ সরকার, এ বিষয়ে আমার সঠিক কোনো তথ্য নেই। কিন্তু গ্যাস, তারপরে বিদ্যুৎ, গ্যাস থেকে তো যেহেতু বিদ্যুৎ তৈরি করা হয়, আরও অন্যান্য সেক্টরও আছে। আবার গ্যাসের কারণে বা আপনার পরিশোধিত তেল জ্বালানি যেটা, সেটার কারণে যে অনেক কিছু অলরেডি আপনারা জানেন, বিদ্যুৎ সংকটের কারণে, গ্যাস সংকটের কারণে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ গত কয়েক বছরের বিশ্ব রেকর্ড আমাদের বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান দ্বিতীয়। এখন এইভাবে যদি প্রত্যেকটা খাতই ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, এই দেশ দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে পড়বে। দেশের মোট জিডিপি এটি কমে যাবে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। এবং আপনি তো নিশ্চয় শুনেছেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাস্তু সংস্থান। অষ্টম শ্রেণীর বইতে আছে এটা, বাস্তু সংস্থান। বাস্তু সংস্থান জিনিসটা হচ্ছে এক একটা সাইকেলে এক একটা সাজানো থাকে। মানে বিজ্ঞানের ভাষায় এই জিনিসটা এমনভাবে যে পুকুর, নদী, মাছ, মানুষ, গাছপালা, পশু পাখি, বাতাস সব কিছু মিলে একটা সাইকেল। তো এই সাইকেলের সেখানে আমি এই কথাটা এই জন্যই বলছি, এই সম্পূর্ণ বাস্তু সংস্থানের একটা স্তর যদি আপনার ধ্বংস হয়ে যায়, তাহলে গোটা স্তরগুলোই আলটিমেটলি ধ্বংস হয়ে যায়। তো আমাদের বাণিজ্যিক সেক্টরগুলো একটু সবসময় এখানে দক্ষ মানুষগুলোকে রাষ্ট্রের নিয়োগ দিতে হবে। সেখানে কোনো পক্ষপাত দুষ্ট হওয়া যাবে না। আমাকে দেখতে হবে যে এই মানুষটা স্কিলস কেমন, এই মানুষের স্কিলস, সে এই জ্বালানি খাতকে আপনার উপদেষ্টা যিনি, তাকে অনেক দক্ষ হতে হবে। আমাদের চেয়ে অনেক দরিদ্র রাষ্ট্র, তারাও আমাদের ধরেন যদি কোনো বিশেষ ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ কোনো ক্ষেত্রে অ্যাপয়েন্ট করে, তাহলে সেই দেশের যে প্রধান হয়, ধরুন সাপোজ আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, তো সেই দেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা উন্নত বিশ্ব তো দূরে থাক, আমাদের চেয়ে নিম্ন যেসব দেশ, সেখানেও যদি কাউকে নিয়োগ দেয়, দেখে যে এইটার উপরে পিএইচডি করা আছে কিনা, তারপরে আপনার অক্সফোর্ড বা এরকমের নাম করা কোনো ইউনিভার্সিটি থেকে তার ভালো ডিগ্রি করা আছে কিনা, এই সেক্টরকে সাথে অনেক কিছু ব্যাপার আছে। তো আমি যেটা মূল ব্যাপার বলছিলাম, ধরুন আমাদের দরকার একজন পাইলট, বিমানের পাইলট, তিনি আমাদের বাংলাদেশ থেকে 500 জন যাত্রীকে লন্ডনে নিয়ে গিয়ে পৌঁছাবেন। সেইখানে যদি আমি একজন বাসের ড্রাইভারকে বসাই দিই, আলটিমেটলি সেই প্লেন লন্ডন পর্যন্ত গিয়ে পৌঁছাবে না। এই জিনিসটা, আমার মেসেজটা নিশ্চয় আপনি বুঝতে পারছেন আমি আপনাকে মূলত কি বলছি। মানে যার জন্য যা, তার জন্য তাকেই দিতে হবে। অলরেডি বিগত কয়েক বছরে আওয়ামী শাসনের সময়ও স্বজনপ্রীতি, পারিবারিক কেন্দ্রিক রাজনীতি, দুর্নীতি, অনিয়ম, এগুলো দেখে এসেছে মানুষ, যার কারণেই তো একটা 2024 সালে গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। কিন্তু মানুষ, এদেশের যারা সাধারণ মানুষ, তারা তো একটা পরিবর্তিত বাংলাদেশ চায়, যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, নিয়োগের স্বচ্ছতা থাকবে, বদলির স্বচ্ছতা পাবে, যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, এগুলো পরিপূর্ণভাবে পাবে। এক কথায় বাংলাদেশ একটা সুখী, সমৃদ্ধ, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এটাই এক্সপেক্ট করে। কিন্তু কি দেখা যায়, যখন যে ক্ষমতায় আসে, স্বজনপ্রীতিতে জড়িয়ে যায়, সরকারি বিভিন্ন কর্মকর্তারা নানা রকমের দুর্নীতিতে জড়িয়ে যায়। এমন কোনো সরকারি সেক্টর নাই বাংলাদেশের, একদম মানে গ্রামের থেকে গণভবনের বাথরুম, এই সব জায়গায় যতগুলো মানুষ, কর্মকর্তা কর্মচারী আছে, আমলা নেতা নেত্রী আছে, সব দুর্নীতিগ্রস্ত।
আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই কণ্ঠ 18 কোটি মানুষের কণ্ঠ, এটা বলতেই হবে। শতকরা 99% সরকারি কর্মকর্তা কর্মচারী আর রাজনৈতিকবিদ এরা অসৎ, এই কারণে এই দেশটা এগিয়ে যাচ্ছে না। আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ সংবাদপত্র থেকে কোন পত্রিকা কি লিখেছে। বলছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বনিবুনা হচ্ছে না, মানে যে চুক্তি সেই চুক্তির ধারের কাছেও যাচ্ছে না। এর ফলে কি স্টেট অফ হরমুজ, মানে হরমুজ প্রণালী, এই প্রণালী দিয়েই তো দেশের মানে আমরা তেল আমদানি করি। তো এই প্রণালীটা যদি বন্ধ থাকে, অলরেডি বিশ্ববাজারে 90 ব্যারেল প্রতি দাম বেড়ে গেছে $90। এটা কিন্তু প্রতিদিনই, আমার তো মনে হচ্ছে যে আবার 2-1 দিন পরে আপনাকে জানাতে হবে যে $100 হয়ে গেছে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আগের থেকেই প্রিপ্ল্যান করতে হবে, যেন সংকটের সময় আমরা কি হলো রে কিছু করতে পারতেছি না এমন পরিবেশ না হয়। এটাকে সুন্দরভাবে মেনটেন করতে হবে, যেন একটা সমস্যা হলেও একটা কথা আছে না যে আস্তে আস্তে সংকট তৈরি হয়, হয়ে একসময় বড় সংকটে পরিণত হয়। এই জ্বালানি সংকটটা যেন ধীরে ধীরে বড় কোনো সংকটে তৈরি না হয় বা না পড়ে, এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার কথা বলছিলাম। বিবিসির সারাদিন কোথায় কি হয়েছে সেই পাতাটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম। আরেকটি শিরোনাম লিখেছে যে সিরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরা শাসক বাশার আল আসাদকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছে। 2024 সালের ডিসেম্বরে উৎখাত হওয়ার পর আসাদ তার পরিবার সহ দামেস্ক থেকে মস্কে পালিয়ে যায়। এটি কিন্তু একটা আলো কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারেন। আমরা আসলে অনেক দিন এই বাশার আল আসাদ তার কি অবস্থা এটি সম্পর্কে অনেকেই জানি না। অনেক বিশ্ব জনপ্রিয় নেতা, তো কুটিনাটি তো নয়, শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সবসময় তথ্য আপডেট থাকতে হবে। যারা সচেতন তারা সবসময় আপডেট থাকে, নিজেকে পরিবর্তিত রাখে। নিজেকে পরিবর্তন করে রাখা, আপডেট থাকার অর্থই হচ্ছে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। অন্যদের থেকে এগিয়ে থাকার সবচেয়ে ভালো ভালো উপায় হচ্ছে প্রচুর পরিমাণে স্কিল হওয়া। এখন একটা সাধারণ মানুষ আর একজন দক্ষ মানুষ কখনো এক হতে পারে না। বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। কেন পিছিয়ে যাচ্ছে? আমরা তরুণ প্রজন্মের জন্য কোনো সিস্টেম তৈরি করি না। দ্যাট মিনস 15 বছর পরে বাংলাদেশকে নেতৃত্ব দিবে যেসব শিশু, যারা এমপি হবে, মন্ত্রী হবে, যারা ডাক্তার হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, যারা শ্রমিক হবে, যারা কৃষক, এদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলছি না। কিন্তু আমি আপনি যারা নীতি নির্ধারকেরা আছি, আমি ভুলে আমার কথা বলে ফেলছি, নীতি নির্ধারকেরা যারা আছেন তারা ইচ্ছা করলেই আগামী 15 বছর পর এই বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ এবং শক্তিশালী বাংলাদেশকে বিশ্বের বুকে প্রেজেন্ট করতে পারে। আমি ফর এক্সাম্পল দিতে পারি, ধরুন একজন জাপানি নাগরিক অথবা একজন বেধর্মী ইসরায়েলি নাগরিক, তারা যতটুকু দক্ষ আর আমাদের বাংলাদেশের নাগরিক আমরা যতটুকু দক্ষ, এই দক্ষের তফাৎটা কতটুকু? কেউ কেউ বলে 100 বছর পিছিয়ে আছি, আবার কেউ কেউ বলে 50 বছর পিছিয়ে আছি। কিন্তু একটা রাষ্ট্র যদি চিন্তা করে এই সময়টাকে মাত্র 15 বছরে বা 10 বছরে নিয়ে আসবে, ইটস পসিবল। ইয়েস, ইটস পসিবল। এটা করতে হলে যেটা করতে হবে যে এখন আমাকে দেখতে হবে 15 বছর পরে এই বাংলাদেশকে কারা নেতৃত্ব দিবে, সেইগুলোকে এমনভাবে দক্ষ করতে হবে, মানে একজন কমান্ডো 100 জন বা 200 জন মানুষের যে জ্ঞান একজনের মধ্যে প্রবেশ করে দিতে হবে। অর্থাৎ স্কুলের ক্যারিকুলাম থেকে শুরু করে পারিবারিক শিক্ষা, রাষ্ট্রীয় শিক্ষা, দক্ষ মানে একটা ছাত্র 10 বছর পর, এখন যে যার 10-12 বছর বয়স, 15 বছর পর যে নেতৃত্ব দিবে সে অন্তত 4-5টা ভাষা শিখতে হবে, প্লেন চালানো শিখতে হবে, অস্ত্র চালানো শিখতে হবে, ভালো ভালো স্কিল ডেভেলপ করবে। আপনি আমাদের দেশের প্রায় 95% মানুষ গাড়ি ড্রাইভ করতে পারে না। আমরা অনেক সময় ইহুদিদের কথা বলি যে ইহুদিরা আমাদের থেকে ডেভেলপমেন্ট করছে,
আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, বাট উই ডোন্ট নো কেন তারা আমাদের থেকে এগিয়ে। ফলে আমার দেশ পিছিয়ে যাচ্ছে। 15 বছর পরে যে শিশু বাংলাদেশকে নেতৃত্ব দিবে সে অদক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠছে। পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র, পিছিয়ে যাচ্ছি আমরা। আমি প্রতিদিন রাত 10:30 বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলো কোন পত্রিকা কি লিখেছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এটি মূলত আমি বেশ কয়েকদিন ধরে কন্টিনিউ চালাচ্ছি। এটি আপনি বলতে পারেন আমি শিখছিও। এখানে এসে মূলত বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, এছাড়া গ্রাম থেকে শহর, অলিতে গলিতে কোথায় কি হচ্ছে লাইভ আপডেট জানানোর জন্য এসেছি। আমাদের দেশে অনেক জনসংখ্যার প্রায় অনেকে আছে যারা সংবাদপত্র পড়তে পারে না, কিন্তু সংবাদপত্রের তথ্য এবং টেলিভিশনের দেওয়া তথ্য বা মোবাইলের এআই দিয়ে তৈরি করা মানুষের কিছু তৈরি করা ভিডিও, ফেক ভিডিও, সেগুলো আর এই মূলধারার গণমাধ্যমের খবর, এর ভিতরে প্রচুর পার্থক্য থাকে। আর এই পার্থক্যের কারণে সত্য জিনিসটা অনেক সময় সামনে আসে না। আপনি আমাকে একদম অথেন্টিকভাবে বিশ্বাস করতে পারেন। আমি আপনাকে যে তথ্যটি প্রোভাইড করব সেটি একদম পাকাপোক্ত, একদম অথেন্টিক নিউজ। সরাসরি সংবাদপত্র আমার সামনে নিউজ পোর্টালগুলো খোলা রেখে গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ সংবাদপত্র যেমন প্রথম আলো, কালের কণ্ঠ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, এ জাতীয় যত পত্রিকা আছে তারা কে কি লিখেছে সেটি কিন্তু আমি আপনাদেরকে লাইভে এসে পড়ে শোনাই।